বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চলতি মাসের একেবারে শেষ দিকে তিনি বাংলাদেশে আসছেন। টাইমস অফ বাংলাদেশের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। সার্জিও গোর একই সাথে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার 13টি দেশের জন্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি গোরের পরামর্শ আর সুপারিশই ঠিক হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোর তার এই সফরে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার রুটিন কোনো কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না, বরং চীন, তুরস্ক ও ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান বেশ কিছু ইস্যু নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, তিস্তা প্রকল্প ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা। তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তায় ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। আবার সার্জিও গোর এমন এক সময় বাংলাদেশে আসতে যাচ্ছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। আর শেখ হাসিনার ভারতে থাকা ও ফিরে আসার ইস্যুটি ভারত ও বাংলাদেশের জন্য গত 2 বছর ধরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সার্জিও গোরের এই হঠাৎ বাংলাদেশ সফরে আসা কূটনৈতিক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সার্জিও গোরকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য। ট্রাম্পের বড় ছেলের সাথে যৌথভাবে উইনিং টিম পাবলিশিং নামে একটি ডানপন্থী প্রকাশনা সংস্থা আছে গোরের। প্রেসিডেন্ট ট্রাম্পের বেস্ট সেলার বইগুলো এই সংস্থা থেকেই প্রকাশিত হয়। সার্জিও গোর ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী বা সুপার প্যাক রাইটস ফর আমেরিকার প্রধান নির্বাহী। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা আসার পর সার্জিও গোরকে অত্যন্ত শক্তিশালী হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল অফিস বা পিপিও এর ডিরেক্টর করা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বস্ত ও অনুগত কর্মকর্তাদের বাছাই এবং নিয়োগ দেওয়ার মূল কারিগর বা গেটকিপার ছিলেন এই গোর। 2025 সালের আগস্টে ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। 2026 সালের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন। সার্জিও গোর যেহেতু মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত, সে কারণে এই অঞ্চলের 13টি দেশ তার আওতায়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সফরে যাননি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সার্জিও গোর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে এবং জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 28 জুলাই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে এবং সার্জিও গোরের কর্মসূচি তার সময়সূচির সাথে সমন্বয় করা হচ্ছে। সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। গত 10 জুলাই থেকে 20 দিনের সফরে বাংলাদেশে বাইরে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিলিপাইনে, এরপর তার মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, এমন একটি সময়ে সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশ সফরে যাচ্ছেন যেটি এই সফরের তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ের আলোকে কূটনৈতিক সূত্রগুলো এক্ষেত্রে দুটো বিষয়কে তুলে ধরছেন। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া ও চীনে। তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও বেইজিং মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প,
প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন সহ বেশ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে বাংলাদেশের সাথে চীন সম্পর্কের, বিশেষ করে সামরিক খাতের সম্পর্কের বিষয়ে সতর্ক করছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে সেটি নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। আবার সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন তুরস্কের সহায়তায় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। যদিও মোহাম্মদ ইউনূসের আমলে একই স্থানে ড্রোন কারখানা স্থাপনের জন্য মার্কিন কালো তালিকাভুক্ত চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিশেষ দূত সাধারণত নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য কোনো দেশ সফরে যান না। তার পরিবর্তে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য নিয়ে তিনি আসবেন। সেক্ষেত্রে সার্জিও গোরের প্রাথমিক লক্ষ্য হবে ঢাকার ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। আর তিনি যেহেতু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, তাই ট্রাম্প ও তার প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সফরে যাবেন। এই প্রেক্ষাপটে কূটনীতিকরা মনে করেন ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের মনোভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে ট্রাম্পের বিশেষ দূতের এই সফর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিশেষ দূতকে সুনির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়। নিয়মিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো আলোচনার জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত নিয়মিতই বিষয়গুলো নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা করছেন। সেজন্য সার্জিও গোরের এই সফরে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের বিশেষ দূতের এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি দেশের কূটনৈতিক দায়িত্ব নেওয়ার অন্য দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায় না। 24-এর 5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিএনপি সরকার আসার পর সে সম্পর্কে উন্নতির কথা শোনা গেলেও এখনো যে খুব বেশি উন্নত হয়েছে এমনটা অনেকেই মনে করেন না। যদিও সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। আবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ আছে। গত 2 বছর ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান করা এবং তার প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে প্রায় 2 দেশের প্রতিনিধিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হয়। এর মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একাধিক ব্যক্তি প্রায় প্রতিদিনই ইস্যুটি নিয়ে কথা বলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 24-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাব বেড়েছে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা ভারতকে নিজেদের কৌশলগত অংশীদার ও মিত্র বলেই মানে। আবার গোরের সাথে ভারত সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে গিয়ে সার্জিও গোর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এবং অমীমাংসিত কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, এমন আভাস কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া গেছে। বাংলাদেশ সরকার একটি সূত্র বলছে, নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু তখন মার্কিন প্রশাসন অতটা জোর দিয়ে বিষয়টা তুলে ধরতে চায়নি। আবার গত বছরের মে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। বর্তমান বিএনপি সরকারও সেই ধারা বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে ওঠায় মার্কিন প্রশাসন এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভিন্নভাবে ভাবছে। সে কারণে
সার্জিও গুরের এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তাও দিয়ে যেতে পারেন বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। এখন এ পর্যন্ত। বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিএনপি পন্থীদের যে একটা জোট হয়েছিল, প্রায় 41টা দলের একটা সমমনা জোট, যদিও বেশিরভাগ দলেরই তেমন কোনো অস্তিত্ব নেই, নাম সর্বস্ব দল কিংবা এক নেতা দুই নেতা সর্বস্ব দল, কিন্তু সেই দলগুলো নিয়ে একটা বৃহৎ জোটের ঘোষণা ছিল এবং তারা যুগপৎ আন্দোলনের পাশাপাশি নির্বাচনেও একসাথে নির্বাচন করেছে। বেশ কিছু দলকে বিএনপি আসন ছেড়ে দিয়েছে এবং এমন ঘটনাও ঘটেছে যে দলের পদ থেকে এসে কিংবা দল বিলুপ্ত করে এসে বিএনপিতে যোগ দিয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ঘটনাগুলো আমরা দেখলাম। এবং কোনো কোনো দলকে তো অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন গণ অধিকার পরিষদ। রাশেদ খান গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন, নির্বাচন করলেন, ফেল করলেন। নূর নির্বাচন করলেন, জিতলেন, নূরকে প্রতিমন্ত্রী করা হলো। গতকালকে রাশেদ খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী, রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেয়া হলো। মানে যারা সাথে ছিলেন তাদেরকে বিএনপি বেশ গুরুত্ব দিচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাতাসে যখন শেখ হাসিনার ফেরার ইস্যুটা সব থেকে বেশি উষ্ণতা দিচ্ছে, ঠিক সেই সময় ঘটা করে বেশ কয়েকদিন আগে ঘোষণা দিয়ে যমুনাতে যে বৈঠক হলো, প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালেন সমমনা দলগুলোকে, দলগুলোর নেতাদের, এবং মানে দূরত্ব ঘুচিয়ে আনার চেষ্টা করলেন। তখন অনেকেই, মানে বিশেষ করে দুষ্টু লোকেদের ভাবনা তো একটু দুষ্টু হয়। দুষ্টু লোকেরা বলার চেষ্টা করছেন যে ইউনূসের ফর্মুলায় ব্যাপারটা হলো কিনা, কারণ ডক্টর ইউনূসকে একই ফর্মুলা প্রয়োগ করতে আমরা দেখেছি তার শাসন আমলে বহুবার। শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে কি সেখানে আলোচনা হলো? শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা কর্মকৌশল কি নির্ধারিত হলো, যেখানে আমরা দেখলাম না যে প্রথম থেকে মনে হয়েছিল যে মানে যত রাজনৈতিক দল আছে সবাইকেই আমন্ত্রণ জানিয়ে একটা মানে পুনর্মিলনী করার চেষ্টা হয়তো হবে, যেখানে জামাত, এনসিপি সবাই থাকবে। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হওয়া গেল বিএনপির সমমনা জোটের যে দলগুলো, সেই দলগুলোর নেতাদেরকেই শুধু দাওয়াত দেওয়া হয়েছে। কি হলো সেখানে? কেন ইউনূস সরকারের পদ্ধতির সঙ্গে এটা মেলানোর চেষ্টা করছেন অনেক দুষ্ট লোক? কি বললেন সেখানে নেতারা? চলুন একটু বুঝে দেখি। এই মিটিংয়ের সঙ্গে শেখ হাসিনার ফেরার ঘোষণা, বলছিলাম যমুনায় ঘটা করে মিটিং হলো, গতকালকে সন্ধ্যায় যমুনাতে মিটিং হলো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। সমমনা যে 41টা দল, সেই 41টা দল সেখানে অংশগ্রহণ করতে দেখা গেল। অনেকেই জমিয়তি এরা ছাড়া সবাই এসেছে, সবার নেতাকর্মী এসেছে। গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, 12 দলীয় জোট, সমমনা জোটের বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এনডিএম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাতীয় পার্টি জাফর, গণফোরাম, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্য জোট, অনেকেই উপস্থিত হয়েছিলেন, অনেক নেতারাই। সেখানে অনেকে অনেক রকম কথা বলেছেন। সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি, কিন্তু এটার সঙ্গে ডক্টর ইউনূসের পদ্ধতির কানেকশন খোঁজার চেষ্টা কেন করছেন দুষ্ট লোকেরা, সেটা একটু গবেষণা করার বিষয়। কানেকশনটা আসলে ওখানেই খোঁজার চেষ্টা করছেন বলে মনে হয় দুষ্ট লোকেরা। আবার বলছে যে দুষ্ট লোকদের কাজ তো একটু দুষ্টু হয়। কানেকশনটা ওখানে খোঁজার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস যখনই কোনো সংকটে পড়েছেন, কিংবা যখনই কোনো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে আওয়ামী লীগ ফিরবে, কিংবা শেখ হাসিনা কোনো ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আওয়ামী লীগ এরকম করছে ওরকম করছে, যখনই আওয়ামী কেন্দ্রিক একটা ভীতি তৈরি হয়েছে, তখনই আমরা দেখেছি ডক্টর ইউনূস যমুনাতে তার মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনসিপিকে।
বিএনপির সঙ্গে মিটিং হয়েছে, জামাতের সঙ্গে মিটিং হয়েছে, এনসিপির সঙ্গে আলাদা মিটিং হয়েছে। এনসিপি দল হিসেবে নিবন্ধন পাওয়ার আগেই এনসিপিকে বাংলাদেশের 3 নম্বর দল বানিয়ে দেয়া হয়েছে। তারপরে সব দলগুলোকে নিয়ে মানে এই 3 দলকে আলাদা 3 দিন মিটিং, তারপর 3 বার মিটিং, বাকি দলগুলোকে একসাথে মিটিং, মানে বাকি দলগুলো এগুলো কেউ এনসিপির ধারে কাছে আসার যোগ্যতা রাখে না, সেটা ডক্টর ইউনূস সরকার প্রমাণ করেছে, মানে তাদের আচরণে প্রমাণ করেছে। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখনই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যাপারে কোনো ভয় কিংবা সংশয় তৈরি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের মনে, তখনই তারা রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে যে আপনারা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু ঐক্যবদ্ধ রাখার কোনো চেষ্টা তিনি করেননি। বিএনপিকে দূরে রাখার চেষ্টা করেছেন সবসময়। এনসিপি এবং জামাতের সঙ্গে অতিমাত্রায় প্রেম আমরা লক্ষ্য করেছি। কিন্তু এটা ঘটেছে যে যখনই আওয়ামী ভীতি কাজ করেছে তখনই রাজনৈতিক দলগুলোকে যমুনাতে ডেকে পাঠিয়েছেন, একসাথে চা নাস্তা করেছেন, খোশ গল্প করেছেন এবং ঐক্যবদ্ধ থাকার সুর শুনিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যমুনাতেই তার সমমনা দলগুলোকে আমন্ত্রণ জানালেন, সেখানেই মিল খুঁজে পাচ্ছেন দুষ্ট লোকেরা। মিলটা কোথায়? মিলটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণা। ডিসেম্বরে যেটা ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তার নেতাদের নিয়ে তিনি একসাথে ফিরবেন, একসাথে সারা বাংলাদেশের সব আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পণ করবে, এরকম ঘোষণা দিয়েছেন। তাতে করে একটা সংকট তৈরি হতে পারে। এটা নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনার ভাষ্যমতে 12 লাখ 12.5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারা একসাথে যদি একই দিনে সারা বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং এটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে মহা সংকটে পড়তে হবে সরকারকে এবং বিচার ব্যবস্থাকে। কারণ এত লোককে মানে মাত্র 41,000 ধারণ ক্ষমতা সারা বাংলাদেশের কারাগারগুলোতে, সেখানে 78,000 মতো কয়েদি অলরেডি আছে। সেখানে 12.5 লাখ আসামি যদি একসাথে আত্মসমর্পণ করে, কিংবা মানে এজাহারভুক্ত আসামি 4 লাখ 4.5 লাখ যেটা শেখ হাসিনা দাবি করছেন, সেই আসামিরাও যদি আত্মসমর্পণ করে, তাহলে জেলখানায় রাখা যাবে না। সুতরাং তাদেরকে জামিন দিতে বাধ্য হতে হবে, এরকম পরিবেশ তৈরি হয়েছে। একটা সংকট রয়েছে, শেখ হাসিনার এই ঘোষণাকে কেন্দ্র করে একটা সংকট রয়েছে এবং সেই সংকটের ফলে এটা নিয়ে কর্মকৌশল নির্ধারণ করাও একটা বড় ব্যাপার। হতেই পারে প্রধানমন্ত্রী সমমনা দলগুলোকে ডেকে সেই কর্মকৌশল নির্ধারণ করতে পারেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে মানে সমমনা দলগুলোর সঙ্গে দূরত্ব ঘোচানোর জন্যই প্রধানমন্ত্রী তাদেরকে ডেকেছেন, মানে এক সূত্রে গাথা। এবং প্রধানমন্ত্রী বলেছেনও যে সরকার পরিচালনায় সমমনাদের পরামর্শ নেওয়া হবে। সেখানে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি তার বক্তব্যে বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে আমি বলতে চাই আপনারা ব্যর্থ হলে আমি ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে, এমন কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। অনেক যে কথাগুলো বলেছেন মোটামুটি এক ধরনের তারেক রহমান এবং বিএনপি সরকারকে এতটাই প্রশংসা করেছেন যে এই প্রশংসার ফলে এমনও হতে পারে যে আগামীতে টেকনোক্র্যাট কোটায় মাহমুদুর রহমান মান্নাকে মন্ত্রী হিসেবে দেখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ রাশেদ খান গত কিছুদিন ধরে প্রধানমন্ত্রী এবং বিএনপির এত বেশি প্রশংসা করছিলেন, যার মানে পুরস্কার তিনি গতকালকে পেয়েছেন, প্রধানমন্ত্রী সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। সুতরাং মাহমুদুর রহমান মান্নাও সেই চেষ্টা করতে পারেন। যদিও আমরা দেখেছি নির্বাচনের সময় তার কিন্তু ওই ঐক্য ভেঙে গেছে, তার মানে তিনি নির্বাচন করতে পারেননি বিএনপির মানে অসহযোগিতার কারণে। 2টা আসনে নির্বাচন করতে চেয়েছিলেন, একটা আসনেও নির্বাচন তিনি করতে পারেননি। এখন হয়তো এসে তার মনে হচ্ছে যে সরকার থেকে দূরে থাকলে এটা তো লাভ না, লস। সুতরাং সরকার থেকে দূরে থাকার কোনো প্রক্রিয়াতে তিনি আর যেতে চান না। একটা দল জমিয়তি ইসলাম সম্ভবত নাম, তারা উপস্থিত হননি। অনেকেই অভিযোগ করেছেন যে সরকার ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেছে,
আমাদের খোঁজ খবর নেয় না। এমনকি এই অভিযোগও করেছেন যে এই যে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে সেটাও মানে প্রধানমন্ত্রীর অফিসের একজন কর্মকর্তা ফোন দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানেই বলেছেন যে বিএনপির নেতাদের যাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করলাম, সরকার গঠন করা কিংবা নির্বাচনের আগে পর্যন্ত একসঙ্গে চললাম, তাদের একবার সময়ও হলো না আমাদেরকে ফোন দিয়ে এই সম্মানটুকু অনারটুকু দেখানোর। এই ব্যাপারগুলোও আলোচনা হয়েছে। সেই অভিযোগ খণ্ডনের চেষ্টাও করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সবাইকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব, আপনাদের পরামর্শ সরকার সব সময় নেবে। এগুলো প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকাশিত হয়নি তো অনেক কিছুই বোধহয়, কিংবা যে জায়গাটুকু পর্যন্ত সাংবাদিকের অ্যাক্সেস ছিল সেই জায়গায় হয়তো ওপেন ডিসকাশন হয়নি, আলাদা কোনো ডিসকাশন হতে পারে, যেটা দুষ্টু লোকদের ভাবনা। তাদের ভাবনা তো এরকম যে ইউনূস আমলে যেমন মানে এই কোনো সংকট, আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি হলেই রাজনৈতিক দলগুলোর নেতাদের ডাকা হয়েছে, তেমন হলো কিনা, বিএনপি এক ধরনের উদ্বেগের মধ্যে আছে কিনা শেখ হাসিনার এই ফেরার ঘোষণায়। কারণ এই ফেরার ঘোষণার ফলে যদি শেখ হাসিনা সত্যিই ফেরেন তাহলে বিএনপি কি করবে, কি করতে পারে, কর্মকৌশল কি হবে, সমমনা দলগুলো কিভাবে বিএনপিকে সহযোগিতা করবে, এই আলোচনা হতেই পারে। এই আলোচনা কিন্তু গোপন করা কিংবা অপরাধের কিছু না, কারণ সরকার পরিচালনা করতে হলে বিরোধী শক্তি সরকারকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করবে। সেই বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সেখান থেকে উত্তরণের পথ সরকার খুঁজবে। সেটা খুঁজতে গিয়ে যদি সমমনাদের সঙ্গে আলোচনা করে সেটা তো অপরাধের কিছু নয়। কিন্তু দুষ্টু লোকেরা বলছেন যে বিএনপি এক ধরনের, সরকার এক ধরনের ভয় পেয়েছে, ভয় পেয়ে তড়িঘড়ি করে ইউনূসীয় ফর্মুলায় সমমনাদের ডেকে মিটিং করছে, পরামর্শ করছে যে এই মুহূর্তে ওই ইউনূসের মতোই যদি সুর শোনানো হয় যে এই মুহূর্তে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তা নাহলে ফ্যাসিস্ট ফিরে আসবে। ইউনূসের মুখে সবসময় আমরা যেটা শুনেছি সেই পদ্ধতিতেই হলো কিনা। যদি সেই পদ্ধতিতেও হয় তাহলেও অপরাধ কোথায়? অপরাধ তো আমি দেখি না, কারণ সরকার তার কাজ করতে গিয়ে আওয়ামী লীগ ফিরতে চাইছে কিংবা আওয়ামী লীগের নেত্রী ফিরতে চাইছেন, এই মুহূর্তে তাদের কি করা উচিত এটা যদি একেবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে পরামর্শ চায় সেটা তো অপরাধ হতে পারে না, সেটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে। এখন দেখার বিষয় সরকার কতটা উদ্বিগ্ন, সরকার মানে কি মনে করছে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে আসলেও উদ্বেগ আছে কিনা, আসলেও মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের মতো তারা ছোট্টখাট্ট বিষয়েই ভয় পাওয়ার ব্যাপার ঘটাচ্ছে কিনা কিংবা ভয় পাচ্ছে কিনা, সেরকম ভয় বোধহয় পাওয়ার কথা নয়। কারণ ডক্টর ইউনূসের রাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র কোনো জ্ঞান না থাকার কারণে একটু জোরে করে যদি বায়ু নির্গত কোথাও হয়েছে তখনই তিনি ভয় পেয়ে গেছেন, তখনই সবাইকে ডেকে হায় হায় এগুলো হলো, কি করব, ওরা যদি ফিরে আসে তাহলে কিভাবেই করতে হবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা এসে যমুনা পাহারা দেবেন যেন আমার উপরে কোনো বিপদ না হয়। এরকম ব্যাপার তো আর বিএনপির হবে না, কারণ বিএনপি একটা পরিপক্ক দল। এই পরিপক্ক দল এবং বাংলাদেশের মানে প্রধান দুই দলের এক দল, এবং পুরনো দিক থেকেও প্রধান দুই দলের মানে এক দলের বয়স তো ৭৮ বছর, বিএনপির বয়সও অর্ধেকেরও বেশি। তো সেরকম একটা দল এরকম অপরিপক্ক ব্যাপার ঘটাবে, ডক্টর ইউনূসের মতো প্রতিনিয়ত ভয় পাবে, এটা হওয়ার কথা নয়। কিন্তু যেটা আমরা প্রত্যাশা করি সেটা হচ্ছে সরকার কি আলোচনা করলো না করলো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ফেরার ঘোষণা কিংবা ফেরা, ডিসেম্বরে ধরে নিলাম ফিরলেন, এটাকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্ত কিংবা আওয়ামী লীগের সিদ্ধান্ত যেন এমন পর্যায়ে না যায় যে দেশটা আবার অস্থিরতার দিকে যাবে, অস্থিতিশীলতার দিকে যাবে, দেশটা আবার উত্তপ্ত হবে, আবারও বাজে সিচুয়েশন তৈরি হবে, যার ফলে আমরা যারা সাধারণ মানুষ, যারা দুই বেলা একটু ডাল ভাত পেলে শান্তিতে আছি বলে মনে করি, তারা যেন নিরাপদ থাকে, তারা যেন রাস্তাঘাটে বেরোতে পারি এবং নিজেদের স্বাভাবিক কর্ম করতে পারি, তাদেরকে যেন ঘরবন্দি হয়ে থাকতে না হয় যে রাস্তায় কি না কি হয়, জীবনের নিরাপত্তা নাই, থাক বাবা 2 দিন কাজ করলাম না, 2 দিন জমানো টাকা দিয়ে কোনো রকম না হলে মানে ফ্যান ভাত খাইলাম, তবুও রাস্তায় বের হলাম না, এরকম সিচুয়েশনে যেন আমাদের পড়তে না হয়। দর্শক, আপনার ভাবনা কি হলো যমুনার অন্দরে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের